আজকে ক্লাস 9-এর 3 নম্বর চ্যাপ্টার পদার্থ গঠন ও ধর্ম ম্যাটারস স্ট্রাকচার অ্যান্ড প্রপার্টিস থেকে চাপ ও ঘাত কি এটা দেখব। তারপর এই যে প্রবাহীর চাপ ও ঘাত, তারপর যেমন এই যেখানে প্রবাহীর চাপ আর ঘাতের এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। তারপর দেখো যেমন বায়ুমণ্ডলের চাপ এটা দেখব। তারপর এই যে সাইফন, ঠিক আছে, সাইফন কীভাবে কাজ করে সেটা দেখব। তারপর তরলের সমোচ্চশীলতা ধর্ম, এই যে প্লবতা ও আর্কিমিডিসের নীতি এটা দেখব। তারপর বস্তুর ভাসন ও নিমজ্জন এটা দেখব। আর দেখব এই যে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব, ঠিক আছে, এইগুলো আজকে দেখব। আর পরের ভিডিওতে এই যে পৃষ্ঠটান, ঠিক আছে, পৃষ্ঠটান আছে। তারপর এই যে সান্দ্রতা আছে। তারপর এই যে বার্নৌলির নীতি এটা আছে, স্থিতিস্থাপকতা, এগুলো পরের ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে। পৃষ্ঠটান, সান্দ্রতা, বার্নৌলির নীতি আর এই যে স্থিতিস্থাপকতা, ঠিক আছে, এইগুলো পরের ভিডিওতে দেখব আমরা। আজকে যেগুলো বললাম সেগুলোই আলোচনা করব, ঠিক আছে। তো চলো দেখে নিই। তো আজকে যেগুলো আলোচনা করব, ঠিক আছে, সেইগুলো পয়েন্ট করে খাতায় লিখে নিয়েছি। যেমন ঘাত, চাপ, প্রবাহীর চাপ ও ঘাত, বায়ুমণ্ডলের চাপ, তারপর সাইফন, তরলের সমোচ্চশীলতা ধর্ম, প্লবতা, আর্কিমিডিসের নীতি, বস্তুর ভাসন ও নিমজ্জন, ঘনত্ব, আপেক্ষিক ঘনত্ব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব, ঠিক আছে। চলো দেখি নি একে একে। তো এই যে 1 নম্বর পয়েন্টে রয়েছে ঘাত। তো আমরা ঘাত দেখব কি, ঠিক আছে। এই যে 1 নম্বর পয়েন্টে আমরা দেখব ঘাত। তো ঘাত কি, কোনো বস্তুর ওপর যে লম্বভাবে বল প্রয়োগ করব সেটাই হচ্ছে ঘাত, ঠিক আছে। যে বল আমরা জানি বল মানে ঘাত, এখানে লম্বভাবে যে বল প্রয়োগ করব সেটাকে আমরা ঘাত বলবো, ঠিক আছে। কোনো বস্তু একটা নির্দিষ্ট বিন্দুতে, ঠিক আছে, বল প্রয়োগ করছে লম্বভাবে, সেটাই হচ্ছে ঘাত। কোনো বস্তুর ওপর, ঠিক আছে, কোনো বস্তুর ওপর এই যে লম্বভাবে বল প্রয়োগ করছি সেটাই হচ্ছে ঘাত। কোনো বস্তু আছে, কোনো বস্তু আছে, সেই বস্তুর উপর আমরা লম্বভাবে বল প্রয়োগ করছি, ঠিক আছে, এইভাবে বল প্রয়োগ করছি সেটাই হচ্ছে ঘাত। কোনো বস্তুর উপর যে লম্বভাবে বল প্রয়োগ করছি সেটা দেখো সোজাসুজি, ঠিক আছে, লম্বভাবে, তাহলে দেখো এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি কোণে, ঠিক আছে, এটা দেখো হয়ে যাচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা বলতে পারি যে লম্বভাবে বল প্রয়োগ মানেই হচ্ছে কি ঘাত বল, ঠিক আছে। লম্ব বল ইকুয়াল টু হচ্ছে ঘাত বল। তো বলের সিজিএস একক এবং এসআই একক যা হয় ঘাতেরও সে একই হয়, ঠিক আছে। বলের সিজিএস একক কি, বলের সিজিএস একক এবং ঘাত বলের সিজিএস একক একই, ঠিক আছে। বলের এবং ঘাত বলের একক একই এবং মাত্রা একই হবে। তাহলে সিজিএস একক আমরা বলের একক কি জানি, ডাইন। আর বলের এসআই একক আমরা কি জানি, নিউটন, ঠিক আছে। তো বলের মাত্রা যাই হবে ঘাত বলের মাত্রা সে একই হবে, ঠিক আছে। আমরা বল মানে কি জানি, বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, এটা জানি, ঠিক আছে। তাহলে মাত্রা দেখো কি হবে, এফ ইকুয়াল টু ভর মানে আমরা এম দিয়ে লিখি, ঠিক আছে, এম ইন্টু ত্বরণ মানে জানি বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে। বেগ মানে জানি এল বাই টি, আর যেহেতু বেগের পরিবর্তন বাই সময়, ঠিক আছে, তাহলে টি। বেগ মানে জানি এল বাই টি, ঠিক আছে, সরণ বাই সময়, তাহলে এল বাই টি হলো। আর ত্বরণ মানে জানি বেগের পরিবর্তন বাই সময়, তাহলে এটা হচ্ছে বেগ, এল বাই টি হচ্ছে বেগ আর বাই সময়, ঠিক আছে, টি। তাহলে আমরা এফ ইকুয়াল টু কী লিখব, দেখো এম একটা এল আছে, ঠিক আছে, এম এল, আর দুটো টি রয়েছে, তাহলে কি হবে এম এল টি টু দি পাওয়ার -2, এটা হয়ে যাবে বল বা ঘাত বলের মাত্রা। এরপর 2 নম্বর পয়েন্টে রয়েছে দেখো চাপ, ঠিক আছে। তো এবার দেখব চাপটা। তো চলো দেখি নিই 2 নম্বর পয়েন্টে আছে চাপ। তো চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে কি লিখব সংজ্ঞাটা, কোনো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা চাপ বলবো, ঠিক আছে। একক ক্ষেত্রফলের ওপর
প্রযুক্ত উলম্ব বলকে চাপ বলবো। উলম্ব বল বা লম্ব বল যাই বলো। ঠিক আছে, একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত উলম্ব বলকে চাপ বলে। তো আমরা চাপ সমান সমান তাহলে এখানে সংজ্ঞা থেকেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে চাপ সমান সমান কী লিখব? চাপ সমান সমান কী আছে? কোনো ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বল, তাহলে কি ঘাত বল বাই কী হবে? ক্ষেত্রফল। ঠিক আছে, ঘাত বল বা বল যাই বলো, তাহলে চাপ সমান সমান বল বাই ক্ষেত্রফল, এটা আমরা জানি। মানে ক্ষেত্রফলের ওপর যে বল প্রয়োগ করছি উলম্বভাবে, ঠিক আছে, একক ক্ষেত্রফলের ওপর। তাহলে আমরা চাপ সমান সমান কী লিখব? চাপ মানে প্রেসার, তাহলে প্রেসার ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল মানে ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, এটাই হবে। তাহলে এটা আমরা যদি লিখি কী হবে? পি ইকুয়াল টু, তাহলে এটা লিখব পি ইকুয়াল টু এফ এ, এটাই হবে। তাহলে চাপের সিজিএস একক কী লিখব আমরা? চাপের সিজিএস একক আমরা কি জানি? চাপের সিজিএস একক জানি ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা হচ্ছে চাপের সিজিএস একক। আর চাপের এসআই একক আমরা কি জানি? চাপের এসআই একক আমরা জানি নিউটন পার মিটার স্কোয়ার। তাহলে এটাকে আমরা নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা কি বলি? পাস্কাল। ঠিক আছে, এটাকে আমরা পাস্কালও বলি। তো 1 পাস্কাল ইকুয়াল টু কত হবে? 1 পাস্কাল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটাই হবে। ঠিক আছে, তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু কী হবে? 1 নিউটন পার মিটার স্কোয়ার, এটা হবে। তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু কত? 1 পাস্কাল সমান কত? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হবে। তাহলে 1 পাস্কাল ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 1 পাস্কাল ইকুয়াল টু 10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার হবে। 10 ডাইন সেন্টিমিটার স্কোয়ার, এটা হবে 1 পাস্কাল ইকুয়াল টু। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, আর এসআই পদ্ধতি যদি বলে 1 পাস্কাল সমান কত? 1 নিউটন পার মিটার স্কোয়ার। এরপর দেখব চাপের মাত্রা। তো মাত্রা আমরা কি জানি? চাপ সমান সমান কি জানি? বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, বল বা ঘাত বল যাই বলো। ঠিক আছে, ঘাত বলেই লেখো, যেহেতু এখানে আমরা ঘাত বল দিয়ে ইউজ করছি, ঘাত বল বাই ক্ষেত্রফল। তাহলে কি লিখব আমরা? বল মানে কি জানি? মাত্রিক সংকেত লিখব। এবার বল মানে জানি এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, আর ক্ষেত্রফল মানে কি জানি? এল স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি, দেখো এখানে একটা এল, এখানে এল স্কোয়ার, তাহলে একটা এল থেকে একটা এল চলে গেল। ঠিক আছে, তাহলে এখানে দেখো এম এল -1 টি টু দি পাওয়ার -2 হবে। ঠিক আছে, এখানে দেখো একটা এল আর নিচে দুটো এল, তো একটা এল থেকে দুটো এল থেকে একটা এল যদি চলে যায় তাহলে একটা এল পড়ে রইল। তাহলে এম এল -1 টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে চাপের মাত্রা। এটা আমরা আগেও জেনেছি। ঠিক আছে, পরিমাপ চ্যাপ্টারতে কিন্তু জেনেছি, পরিমাপ ও একক যেটা ফার্স্ট চ্যাপ্টারতে আছে। তাহলে আমরা চাপের সঙ্গে বলের কি সম্পর্ক দেখব এবং চাপের সঙ্গে ক্ষেত্রফলের কি সম্পর্ক দেখব। আমরা জানি বল যত বেশি প্রয়োগ করব চাপও তত বেশি প্রয়োগ হবে, কিন্তু আমরা যদি ক্ষেত্রফল বেশি প্রয়োগ করি চাপ কিন্তু শূন্য হবে, কারণ ক্ষেত্রফলের সঙ্গে চাপের ব্যস্তানুপাতিক সম্পর্ক আর বলের সঙ্গে চাপের সমানুপাতিক সম্পর্ক। তাহলে বল যদি আমি বেশি প্রয়োগ করি, ঠিক আছে, এফ আমরা বেশি প্রয়োগ করলাম, এফ বেশি প্রয়োগ হলে পিও বেশি প্রয়োগই হবে, চাপ বেশি প্রয়োগ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি দেখছি? চাপের সঙ্গে বলের সমানুপাতিক। ঠিক আছে, দেখো বল যত প্রয়োগ করছি
চাপও তত বেশি প্রয়োগ হচ্ছে। তাহলে কি দেখব, চাপের সঙ্গে বলের সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, পি সমানুপাতিক এফ, কারণ বল যত প্রয়োগ করছি চাপ তত বেশি প্রয়োগ হচ্ছে। এরপর দেখব ক্ষেত্রফলের সঙ্গে চাপের সম্পর্ক। তাহলে এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল, তাহলে এ যত আমরা বেশি প্রয়োগ করব, ঠিক আছে, এ যত বেশি প্রয়োগ করব চাপ কি হবে, চাপ তত কম হবে, মানে চাপ শূন্য হতে থাকবে। ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে। তাহলে পি ইকুয়াল টু চাপ, ঠিক আছে, প্রেসার মানে চাপ, তাহলে এটা কম হবে, এটা কম বা শূন্য হবে। ঠিক আছে, কম বা শূন্য হবে। তাহলে এটা কি লিখব, চাপ ব্যস্তানুপাতিক ক্ষেত্রফল। ঠিক আছে, প্রেসার ইকুয়াল টু 1/a, এটা হচ্ছে চাপের সঙ্গে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক সম্পর্ক। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা ক্ষেত্রফল জুড়ে, ঠিক আছে, অনেকগুলো পেরেক রয়েছে, অনেকগুলো এইভাবে পেরেক রয়েছে একটা ক্ষেত্রফল জুড়ে, অনেকটাই ক্ষেত্রফল জুড়ে। ঠিক আছে, তো সেখানে যদি আমার পা থাকে, মানে অনেক ঘন ঘন এরিয়াতে একবারই জোর বেঁধে অনেকগুলো পেরেক রয়েছে, তো সেখানে যদি আমার পাটা থাকে তো কি সেখানে আমাদের পায়ে লাগবে? লাগবে না। কারণ কেন? কারণ এই যে পেরেকের ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা বেশি, তাই কি হচ্ছে, লাগছে না। ঠিক আছে, পায়ের সমান ক্ষেত্রফলটা বেশি হওয়ায় আমাদের পা লাগছে না, আর চাপটা কম পড়ছে। ঠিক আছে, পেরেকের চাপটা কম, ক্ষেত্রফলটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এটা বেশি হচ্ছে আর পিটা কম হচ্ছে। ঠিক আছে, ক্ষেত্রফল বেশি চাপ কম। তো একই রকমভাবে, ঠিক আছে, এই যে একটা পা দিয়ে, ঠিক আছে, একটা পা দিয়ে কি হচ্ছে, এই যে একটা পা দিয়ে একটা ব্রেককে আমরা পা দিলাম, তৎক্ষণাৎ দেখবে আমাদের লেগে যায়। ঠিক আছে, এমনকি রক্ত বেরিয়ে যায়। তাহলে দেখো এই যে একটা ব্রেকের চাপটা বেশি, একটা ব্রেকের চাপ বেশি, তাই দেখো এর ক্ষেত্রফলটা কম। ঠিক আছে, শুধুমাত্র একটা ব্রেকে আমরা পাটা দিয়েছি, তাহলে কি হচ্ছে, আমাদের আঘাত লাগছে। তাহলে তৎক্ষণাৎ আমরা কি করব, মানে আমাদের লাগলে তৎক্ষণাৎ সেখান থেকে পাটা সরিয়ে নেব। তাহলে দেখো এখানের চাপটা বেশি আর ক্ষেত্রফলটা কম, তাই আমাদের পাটা লেগে যাচ্ছে। ঠিক আছে, একটা ব্রেকের সাহায্যে আমাদের পাটা দিচ্ছি বলে লেগে যাচ্ছে। আর এখানে যেহেতু অনেকগুলো ব্রেক একসাথে জোর বেঁধে রয়েছে, যদি পাটা যদি দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের লাগবে না, কারণ এর ক্ষেত্রফলটা বেশি, চাপটা কম, আর এর চাপটা বেশি, ক্ষেত্রফল কম, তাই আমাদের পায়ে লাগছে। তাহলে এটার ক্ষেত্রে ক্ষেত্রফল বেশি, চাপ কম, আর এটার ক্ষেত্রে চাপ বেশি, ক্ষেত্রফল কম। এরপর 3 নম্বর পয়েন্ট কি রয়েছে, প্রবাহীর চাপ ও ঘাত। ঠিক আছে, তো এই যে 3 নম্বর পয়েন্ট করে লিখে নিলাম, প্রবাহীর চাপ ও ঘাত। তো প্রথম আমরা দেখব প্রবাহী জিনিসটা কি। কোনো বস্তু বা পদার্থ প্রবাহিত হলেই সেটাকে আমরা প্রবাহী বলবো। তো এই যে রয়েছে প্রবাহী চাপ ও ঘাত। তো প্রবাহী কি, যেসব পদার্থ প্রবাহিত হতে পারে সেই সব পদার্থকে আমরা প্রবাহী বলবো। তো প্রবাহিত হতে পারে কি কি পদার্থ, যেমন তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ, এগুলো প্রবাহিত হতে পারে। ঠিক আছে, কঠিন পদার্থ কোনো দিনেই প্রবাহিত হতে পারে না। তরল পদার্থ যেমন তেল, জল, কেরাসিন তেল, ঠিক আছে, এই সকল জিনিসগুলো কিন্তু প্রবাহিত হতে পারে। আর গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, যেমন গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাসীয় পদার্থ, সেইগুলো কিন্তু প্রবাহিত হতে পারে। ঠিক আছে, বায়ু প্রবাহিত হয়, তবে এদের কোনো আকার ও আকৃতি থাকে না। ঠিক আছে, নির্দিষ্ট আকার আকৃতি নেই। তো এই যে প্রবাহীর ঘাত ও চাপ কাকে বলে, কোনো প্রবাহী সংলগ্ন, ঠিক আছে, যে কোনো প্রবাহী তার সংলগ্ন কোনো তরলের ওপর যে লম্বভাবে বল প্রয়োগ করব তাকে আমরা প্রবাহীর ঘাত বলবো। এখানে তরলের ওপর দিয়ে আছে, তরল বা গ্যাসের উপর বললেও হবে। ঠিক আছে, কোনো প্রবাহী তার সংলগ্ন মানে তরল বা গ্যাসীয় পদার্থের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা ঘাত বলবো। এখানে বললাম তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করলে সেটাই হচ্ছে ঘাত। আর চাপটা কি, আর চাপটা হচ্ছে প্রবাহীর মধ্যে ওই বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর কোনো তলের ওপর প্রবাহী দ্বারা লম্বভাবে প্রযুক্ত ঘাত।
চাপটা হচ্ছে একক ক্ষেত্রফলের মধ্যে যে বল প্রয়োগ করব সেটাই হচ্ছে প্রবাহীর চাপ। ঠিক আছে, দেখো প্রবাহীর অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, এখানে এক্সাম্পল দেওয়া আছে ডি ঘনত্বের একটা তরল রয়েছে একটা পাত্রের মধ্যে। এই যে পুরো তরলটা এটা হচ্ছে ডি ঘনত্বের একটা তরল। তারপর তরলের ওপরের তল থেকে এইচ গভীরতায় এম বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তরলের ওপরের তল থেকে এইচ গভীরতায় এম বিন্দুতে তরলের চাপ নির্ণয় করতে হবে। তো এই যে তরলের উপরিতল থেকে এই যে এম বিন্দু একটা দেখতে পাচ্ছ, বস্তু ভাসমান রয়েছে। তো এম বিন্দু পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে উচ্চতা বা গভীরতা, এখানে এইচ দিয়ে নির্ণয় করা হয়েছে। তরলের উপরিতল থেকে এম বিন্দু পর্যন্ত উচ্চতা বা গভীরতা সেটা এইচ দিয়ে লেখা হয়েছে। তারপর যে এম বিন্দু চারিদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার অনুভূমিক তল কল্পনা করো। তো এই যে দেখো এম বিন্দু চারিদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার অনুভূমিক তল কল্পনা করতে বলছে। ঠিক আছে, বৃত্তাকার তলের পরিধি প্রতিটা বিন্দু থেকে ওপরের তল পর্যন্ত লম্ব টানা হলে একটা লম্ব বৃত্তাকার চোঙ পাওয়া যাবে। তো এই যে এম বিন্দু রয়েছে, ঠিক আছে, এম বিন্দু ধরে এম বিন্দু চারিদিকে এ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বৃত্তাকার অনুভূমিক তল কল্পনা করতে বলছে। এই যে বৃত্তাকার তল, ঠিক আছে, এবং দেখো সেটা যদি কল্পনা করি এম বিন্দু থেকে তরলের, ঠিক আছে, এম বিন্দু থেকে যে তল তার উপরের তল পর্যন্ত একটা লম্ব টানা হয়েছে এবং একটা বৃত্তাকার চোঙ পাওয়া যাচ্ছে। ঠিক আছে, এই যে অনুভূমিক তল, এই তল বরাবর যদি লম্বভাবে একটা যদি এভাবে অনুভূমিক তল পরিকল্পনা, তাহলে দেখো একটা লম্ব বৃত্তাকার চোঙ পাচ্ছি। ঠিক আছে, এই যে এই ক্ষেত্রফল বিশিষ্ট তলে এই লম্ব বৃত্তাকার চোঙের মধ্যে থাকা তরলের ওজন লম্বভাবে নিচের দিকে ক্রিয়া করে। ঠিক আছে, তাই ওই তলের ওপর তরলের ঘাত এফ ইকুয়াল টু এইচ হবে। এই যে ঘাত বল, ঠিক আছে, আমরা জানি লম্বভাবে বল প্রয়োগ সেটা হচ্ছে ঘাত বল। তো এই যেহেতু গভীরতা, তাহলে বল ইকুয়াল টু এইচ হবে। ঠিক আছে, উচ্চতা, বল ইকুয়াল টু উচ্চতা, এফ ইকুয়াল টু এইচ। এবং তরলের ওজন দেখো এই যে এইচ, তাহলে উচ্চতা বিশিষ্ট তরলের ওজন দেখো চোঙের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই যে চোঙের আয়তন, ঠিক আছে, ইন্টু তরলের ঘনত্ব, এই যে তরলের পুরো তরলের ঘনত্বটা, আর এই যে চোঙের আয়তন ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, উপর থেকে নিচে যে ওজন কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, সেটা ইকুয়াল টু কী হয়ে যাবে, এ এইচ ডিজি। ঠিক আছে, তাহলে কি দেখলাম আমরা, ক্ষেত্রফল ইন্টু এইচ ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে এম বিন্দুতে তরলের চাপ পি ইকুয়াল টু এফ বাই এ, মানে চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে আমরা এইগুলো জানি, ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, কারণ বল মানেই হচ্ছে এইগুলো। ঠিক আছে, আর বাই ক্ষেত্রফল, তাহলে যদি ক্ষেত্রফল কেটে দিই এ, তাহলে দেখো আমাদের এই অ্যান্সারটা আসছে এইচ ডিজি। ঠিক আছে, চাপ ইকুয়াল টু পি ইকুয়াল টু এইচ ডিজি, মানে হচ্ছে উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে চাপ সমান সমান কী লিখব, চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। তাহলে বল মানে আমরা কি লিখব, ক্ষেত্রফল ইন্টু গভীরতা বা উচ্চতা। ঠিক আছে, ক্ষেত্রফল ইন্টু গভীরতা বা উচ্চতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ, এই বল মানে এগুলো। ঠিক আছে, আর ক্ষেত্রফল এ, তাহলে ইকুয়াল টু কী হবে দেখো, এ কেটে গেল, তাহলে এইচ ডি জি, মানে হচ্ছে উচ্চতা বা গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু অভিকর্ষজ ত্বরণ। তাহলে আমরা অ্যাকচুয়াল লিখতে পারি পি ইকুয়াল টু এইচ টি জি, এটাও লিখতে পারি। তো এই যে একটা পাত্র রয়েছে, এই পাত্রের মধ্যে ডি ঘনত্বের তরল আছে এবং আমরা কল্পনা করছি একটা, এখানে এম বিন্দু বরাবর তরলের ওপরের তল থেকে এম বিন্দু পর্যন্ত একটা উচ্চতা ধরেছি এইচ, এবং এম বিন্দু বরাবর তার একক ক্ষেত্রফলে যে অনুভূমিক আমরা একটা বৃত্তাকার ধরেছি যেটা উপরিতল বরাবর। তাহলে এম বিন্দুর সাপেক্ষে আমরা চাপ দেখেছি। ঠিক আছে, এম বিন্দুর তরলের চাপ, এটা এম বিন্দু তরলের চাপ। তো দেখো এই যে এই ছবিটাই
যে বই থেকে ছবিটাই। 4 নম্বর পয়েন্টে আছে বায়ুমণ্ডলের চাপ। তো এই যে বায়ুমণ্ডলের চাপ, তো বায়ুমণ্ডল কাকে বলে? অভিকর্ষের উপস্থিতির জন্য পৃথিবীর চারিদিকে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1600 কিমি উচ্চতা পর্যন্ত যে গ্যাসীয় পদার্থের স্তর আছে তাকে আমরা বায়ুমণ্ডল বলবো। আমরা জানি বায়ুমণ্ডলে বেশিরভাগ যে গ্যাসটি থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন, প্রায় 77%, এবং তারপর অক্সিজেন থাকে 21% এবং অন্যান্য গ্যাস থাকে 2%। ঠিক আছে, এবং 2% অন্যান্য গ্যাস থাকে। তাহলে বায়ুর চাপ কাকে বলবো? কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের ওপর বায়ুমণ্ডল তার ওজনের জন্য লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বলবো। তো আমরা চাপ কাকে বলি তো জানি। তো বায়ুমণ্ডলের চাপ কি? কোনো নির্দিষ্ট স্থানে কোনো বিন্দু চারিদিকে একক ক্ষেত্রফলের উপর বায়ুমণ্ডল, ঠিক আছে, বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে লম্বভাবে বল প্রয়োগ করে তাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ বলবো। বায়ুমণ্ডলের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? আমরা জানি বায়ুমণ্ডলের চাপ মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ কি? প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ হচ্ছে সমুদ্রপৃষ্ঠ 45 ডিগ্রি অক্ষাংশ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তারপর 76 সেন্টিমিটার পারদস্তম্ভ চাপের সমান। তো এটা হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তো এই যে প্রমাণ চাপ আমরা জানি HDG মানে উচ্চতা বা গভীরতা, ইন্টু ডি মানে ঘনত্ব, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। তো এখানে H মানে হাইট মানে উচ্চতা কত এখানে দেওয়া আছে 76 সেমি পারদস্তম্ভের চাপের সমান। তো 76 সেমি উচ্চতা। তারপর কি বলেছে? ডি ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব এই যে আমরা দেখতে পাচ্ছি ঘনত্ব হচ্ছে কত 13.596, 13.596। আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ 980.6, তাহলে 9/সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে চাপ, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? সব মিলে যদি গুণ করি 1.01325 ইন্টু 10⁻⁶ এটা আমরা শর্টকাটে 1.01 ইন্টু 10⁻⁶ এটাও লিখতে পারি। তো দেখো এখানে একটা ব্যারোমিটারের ছবি রয়েছে। তো এই ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু আগে বায়ুর চাপ মাপা হতো। তো এই ব্যারোমিটার যন্ত্রটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টরিসেলি। 14 ব্যারোমিটার, ঠিক আছে, 14 ব্যারোমিটার। তো এখানে 14 ব্যারোমিটারের সংজ্ঞা দেওয়া আছে। টরিসেলির পরীক্ষা থেকে বায়ুর চাপ মাপার যে ধারণা পেয়েছে তার সাহায্যে সূক্ষ্মভাবে বায়ুর চাপ মাপা সম্ভব নয়। এটা হলো সরল ব্যারোমিটার। টরিসেলি পরীক্ষা নীতির উপর নির্ভর করে গঠিত হয়েছে উন্নত মানের ব্যারোমিটার। এটার নাম হচ্ছে 14 ব্যারোমিটার। তো এবার 4 নম্বর পয়েন্ট করব বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপ। তো বায়ুমণ্ডলের প্রমাণ চাপ কি দেখলাম? তো প্রমাণ চাপ কি জানি? প্রমাণ চাপ ইকুয়াল টু, প্রমাণ চাপ কি পি দিয়ে লিখি? প্রমাণ চাপ ইকুয়াল টু কি জানি? HDG মানে হচ্ছে উচ্চতা বা গভীরতা, যাই বলো, উচ্চতা ইন্টু গভীরতা ইন্টু ঘনত্ব ইন্টু কি জানি? অভিকর্ষজ ত্বরণ। প্রমাণ চাপ মানে পি ইকুয়াল টু কি হয়ে যাবে? HDG, এটাই আমরা জানি পি ইকুয়াল টু HDG। তাহলে আমরা উচ্চতা জানি, হাইট উচ্চতা বা গভীরতা জানি 76 সেমি পারদস্তম্ভের চাপ। তারপর ডি মানে ঘনত্ব জানি কত? ঘনত্ব হচ্ছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু জানি 981 ডাইন। তাহলে প্রমাণ চাপ ইকুয়াল টু কী হয়ে যাবে বায়ুমণ্ডলের? তাহলে দেখো গভীরতা বা উচ্চতা আছে 76 সেমি ইন্টু ঘনত্ব কত আছে 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব
ইন্টু অভিকর্ষজ ত্বরণের মান আছে 981 ডাইন পার সেন্টিমিটার কিউব। তাহলে প্রমাণ চাপ ইকুয়াল টু এইগুলো যদি গুণ করি একসঙ্গে, তাহলে দেখো প্রমাণ চাপ ইকুয়াল টু গিয়েছে 1013961.6 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটা হচ্ছে প্রমাণ চাপ। তাহলে আমরা ভালোভাবে লিখতে পারি 1 ATM ইকুয়াল টু 1.01 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা লিখতে পারি। তো এখানে সংক্ষেপে ব্যারোমিটারের গঠন আর এই যে চাপ নির্ণয়ের পদ্ধতি দেওয়া আছে, কীভাবে চাপ নির্ণয় করা হবে এই যে পয়েন্ট করে দেওয়া আছে, ব্যারোমিটারের যে অংশগুলোর নাম আর এই যে গঠন। ঠিক আছে, প্রথমে গঠনটা দেখবে কীভাবে গঠন হয়েছে, তারপর চাপ নির্ণয়ের পদ্ধতি। তো এখানে দেওয়া আছে কীভাবে চাপ নির্ণয় করতে হবে। তারপর রয়েছে ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার পূর্বাভাস, মানে কিভাবে আমাদের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সেটা আমরা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে জানতে পারি। আমরা জানি জলীয় বাষ্প বায়ুর তুলনায় হালকা, তাই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি থাকলে ওই স্থানে বায়ুর ঘনত্ব কমতে থাকে, ফলে বায়ুর চাপও হ্রাস পায়। তাহলে আমরা পয়েন্ট করে লিখব ব্যারোমিটারের পাঠ যখন ধীরে ধীরে কমতে থাকে তখন কী দেবো, বৃষ্টিপাত হতে পারে। আবার 2 নম্বর পয়েন্টে দেখো ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ কমে যায় তখন কি বুঝবো যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং ঝড় বৃষ্টি হওয়ার বা ঘূর্ণপাত হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বর পয়েন্টে কি, ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে ভাববো যে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ আবহাওয়া শুষ্ক পরিষ্কার থাকছে। আর 4 নম্বর পয়েন্টে কি দেখব, ব্যারোমিটারের পাঠ যদি হঠাৎ বেড়ে যায়, মানে হঠাৎ বেড়ে গেলে বুঝতে পারবো জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমে গেছে, অর্থাৎ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মানে বায়ুমণ্ডলের যে চাপ, ঠিক আছে, মানে বায়ুমণ্ডলের যে পাঠটা, সেই পাঠটা যদি ধীরে ধীরে কমে আবহাওয়াতে বৃষ্টিপাত হচ্ছে, এবং হঠাৎ যদি কমে যায় তাহলে ঝড় বৃষ্টি ঘূর্ণপাত হওয়ার চান্স আছে। আবার যদি আমরা দেখি ধীরে ধীরে কমছে তাহলে কি দেখব না, ধীরে ধীরে কমছে তখন দেখব যে আবহাওয়া শুষ্ক পরিষ্কার হচ্ছে, এবং যদি হঠাৎ কমে যায় তাহলে দেখব কোনো বৃষ্টিপাতের সম্ভাবনাই নেই, একদম মেঘ পরিষ্কার। তো এইদিকে লিখব ব্যারোমিটারের পাঠ, ব্যারোমিটারের পাঠ, আর এইদিকে লিখব আবহাওয়া। তো এখানে যদি পয়েন্ট করি, প্রথমে কি দেখব, ব্যারোমিটারের পাঠ যদি ধীরে ধীরে কমে, ধীরে ধীরে কমলে কি দেখব না, বৃষ্টিপাত হবে। ধীরে ধীরে কমলে বৃষ্টিপাত হবে। তারপর দেখো যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ কমে যায়, ওটা ধীরে ধীরে কমছিলাম, ভাবছিলাম যে বৃষ্টিপাত হবার সম্ভাবনা আছে, তারপর যদি হঠাৎ কমে যায়, হঠাৎ কমলে কি দেখব, হঠাৎ কমলে দেখব ঝড় বৃষ্টি বা ঘূর্ণপাত হবে। ঝড় বৃষ্টি বা ঘূর্ণপাত যাই বলো, ঘূর্ণপাত হওয়ার সম্ভাবনা থাকে। তারপর যদি ব্যারোমিটারের পাঠ ধীরে ধীরে বাড়তে থাকলে, যদি ধীরে ধীরে বাড়ে, ধীরে ধীরে বাড়লে কি দেখব, মেঘ শুষ্ক ও মানে আবহাওয়া শুষ্ক পরিষ্কার হচ্ছে, আবহাওয়া শুষ্ক ও পরিষ্কার হবে। তারপর যদি ব্যারোমিটারের পাঠ হঠাৎ বেড়ে যায়, হঠাৎ বাড়লে কি দেখব, আবহাওয়াতে আর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই নেই, একদম মেঘ পরিষ্কার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এটা আর বৃষ্টিপাত হবে না, আর বৃষ্টিপাত হবে না, আর
ভাত হবে না। তো এটাই হচ্ছে ব্যারোমিটারের পাঠের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক। তো বায়ুমণ্ডলের চাপ দেখলাম, এরপর দেখব সাইফন। সাইফন কি? তো প্রথমে আমরা ঘাত দেখা হয়ে গেল, তারপর চাপ দেখা হয়ে গেল, প্রবাহিত চাপ ও ঘাত দেখা হয়ে গেল, বায়ুমণ্ডলের চাপ দেখা হয়ে গেল। এবার দেখব সাইফন। তো এখানে সাইফনের এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে দেখো সাইফন কি? সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা হয়, এটাই হচ্ছে সাইফন। তো এই যে এখানে এক্সাম্পল দেওয়া আছে কিছু, ঠিক আছে, কীভাবে আমরা সাইফনের সাহায্যে জল এক পাত্র থেকে অন্য পাত্রে স্থানান্তরিত করব, এই যে সাইফনের সাহায্যে। তো দেখো এখানে একটা এক্সাম্পল দিয়েছে, কি বলেছে, প্রথমে দুটো বালতি একটা পাইপ, না এই যে দুটো বালতির একটা পাইপ, ঠিক আছে। তারপর এবার একটা বালতিতে জল ভর্তি করে একটা উঁচু জায়গায় রাখো। একটা বালতিতে কি করেছে, জল ভর্তি করেছে এবং উঁচু স্থানে রেখেছে, ঠিক আছে। আর একটা বালতির তুলনায় একটা উঁচু স্থানে রেখেছে এবং দেখো বলেছে অন্য বালতিটিকে অপেক্ষাকৃত একটু নিচু স্থানে রাখো। এই যে অন্য বালতিটিকে একটা অপেক্ষাকৃত একটু নিচু স্থানে রেখেছে। এবার পাইপটাকে জল ভর্তি করে দু মুখ আঙুল দিয়ে চেপে ধরো, মানে পাইপটাকে এই যে জল ভর্তি করেছে, তারপর কি বলেছে, দুটো মুখে আঙুল দিয়ে চাপতে বলছে। তারপর এরপর পাইপের এক প্রান্ত উঁচু স্থানে জল রাখা পূর্ণ বালতিটিকে ডুবিয়ে দাও। এই যে পাইপের এক পূর্ণ স্থানে কি বলেছে, যে ভর্তি বালতি রয়েছে সেখানে ডুবিয়ে দিতে বলছে এবং অপর প্রান্ত নিচু স্থানে রাখা বালতির মধ্যে রাখতে বলছে। এই যে অপর স্থান মুখটি রেখেছে বালতির। তারপর দেখা যাবে যে উঁচু স্থানে রাখা বালতিটি থেকে জল পাইপের মধ্য দিয়ে নেমে আসছে নিচু স্থানে রাখা বালতিটাকে, মানে বালতিটাতে জল জমা আছে, এই ব্যবস্থাটা হচ্ছে সাইফন। ওপরের বালতিতে রাখা পাইপের মুখের নিচে জলতল নেমে গেলে পাইপের মধ্য দিয়ে জল প্রবাহ বন্ধ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ একটা ভর্তি বালতি থেকে একটা খালি বালতি, মানে নিচু স্থানে যেটা রাখা হয়েছে সেই বালতিতে পাইপের মাধ্যমে নিচে জল পড়ছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে সাইফনের পদ্ধতি। এখানে দেখো সাইফনের কিছু শর্ত দেওয়া আছে, কি কি করলে সাইফন পদ্ধতিতে, মানে সাইফনের মাধ্যমটি কাজ করবে। তো দেখো কি বলেছে, 1 নম্বর পয়েন্টে যে পাত্র থেকে তরলকে স্থানান্তরিত করতে হবে তাকে অপেক্ষাকৃত উঁচু স্থানে এবং যে পাত্রে তরল স্থানান্তরিত করতে হবে তাকে নিচু স্থানে রাখতে হবে। এই যে এ পয়েন্টটা হচ্ছে উঁচু, বি পয়েন্টটা হচ্ছে নিচু স্থান, ঠিক আছে। তারপর 2 নম্বর পয়েন্টে কি বলেছে, যে তরলকে স্থানান্তরিত করতে হবে সেই তরলের নলটাকে পূর্ণ করতে হবে। এই যে নল, এই নলটাকে কিন্তু পূর্ণ করতে হবে। এই অবস্থায় নলটি ছোট বাহুকে উঁচু স্থানে রাখা এবং তরলপূর্ণ তরলের মধ্যে বড় বাহুকে, যে পাত্রে তরলকে স্থানান্তর করা হচ্ছে সেই পাত্রে রাখা হলে দেখা যাবে নলের মধ্যে দিয়ে প্রবাহ শুরু হচ্ছে। এই যে মানে যে স্থানে জলটা কি ভর্তি করব সেই স্থানে উঁচু পাইপটা রাখতে হবে। মানে পাইপে যে বাহুটা ছোট সেই বাহুটা কি জল ভর্তি পাত্রটিতে রাখতে হবে, আর পাইপে যে বাহুটা বড়, ঠিক আছে, তো যে বাহুটা বড় সেই বাহুটা কিন্তু খালি পাত্রটার মধ্যে রাখতে হবে। খালি পাত্র মানে যে পাত্রটি নিচুতে থাকবে, মানে ভর্তি করতে হবে যে পাত্রটিতে, সেই পাত্রটির মাধ্যমে বড় বাহুটিকে রাখতে হবে। এই যে এক্সাম্পলে দেওয়া হয়েছে, তো একই রকমভাবে এটাও দেখো। তো সেটাই হচ্ছে শর্ত। আর একটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়ু শূন্য স্থানে কিন্তু সাইফন কাজ করবে না। বায়ুমণ্ডলের চাপকে কাজে লাগিয়েই কিন্তু সাইফন কাজ করবে। বায়ুর চাপ থাকলে সাইফন কাজ করবে, কারণ এই জলের মধ্যে একটা বায়ুর চাপ কাজ করবে, তখন কিন্তু এই প্রেসারে কিন্তু এই যে পাইপ নলের মধ্যে, ঠিক আছে, পাইপ নলের মাধ্যমে জল এক পাত্র থেকে অপর পাত্রে স্থানান্তরিত হবে। সাইফনের শর্তগুলো কি লিখব, তো সাইফনের শর্তগুলো হচ্ছে 1 নম্বরে কি, বায়ুর চাপ প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ যাই বলো, ঠিক আছে, বায়ুর চাপ আবশ্যক, ঠিক আছে, বায়ুর চাপ কিন্তু আবশ্যক। বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করবে না, তার জন্য বায়ুর চাপ আবশ্যক। তারপর 2 নম্বর পয়েন্টে কি, তরলপূর্ণ পাত্র উঁচু স্থানে
ও খালি পাত্র নিচু স্থানে নিচু স্থানে হবে। তারপর 3 নম্বর পয়েন্টে কি লিখব, দুটি পাত্রের সংযোগে, ঠিক আছে, যে দুটি পাত্র রয়েছে দুটি পাত্রের সংযোগে যে পাইপটি থাকবে, দুটি পাত্রের সংযোগে পাইপ বা নল যাই বলো, ঠিক আছে, দুটি পাত্রের সংযোগে পাইপ বা নল, এখানে আমি পাইপ করলাম, ঠিক আছে, পাইপটির কম বাহু বা এখানে লিখতে পারো ছোট বাহু, ঠিক আছে, ছোট বাহু তরলপূর্ণ পাত্রে থাকবে এবং যে বড় বাহুটি সেটি কিন্তু খালি পাত্রে, মানে যে পাত্রটি নিম্ন স্থানে রয়েছে সেটি থাকতে হবে, ঠিক আছে। তাহলে পাইপটির ছোট বাহু তরলপূর্ণ পাত্রে বা উঁচু স্থানের পাত্রটিতে থাকবে, মানে উঁচু স্থানের পাত্রে, এবং বড় বাহু কি থাকবে, নিচু স্থানের পাত্রে থাকবে, নিচু স্থানের পাত্রে রাখতে হবে, ঠিক আছে, রাখতে হবে। তো এটা হচ্ছে রাখতে হবে, এইগুলো হচ্ছে শর্ত সাইফনের। এরপর দেখব তরলের সমোচ্চশীলতা ধর্ম, ঠিক আছে, তরলের সমোচ্চশীলতা ধর্ম, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। তো দেখো বইতে কি বলেছে, তরলের সমোচ্চশীলতা ধর্মতে ইউ আকৃতির নল নাও দুটি, ঠিক আছে, সমান, এই যে দুটি সমান বাহু থাকবে ইউ আকৃতির। তারপর দেখো কি বলেছে, যার তলদেশে অনুভূমিক অংশে একটা প্যাচ কল লাগানো থাকবে, এই যে এটা কিন্তু প্যাচ কল, ঠিক আছে, মানে প্যাচ কল রয়েছে। এরপর প্যাচ কলটা বন্ধ করতে বলছে, ঠিক আছে, বন্ধ করার কারণ হচ্ছে এই যে দুটো মুখ রয়েছে এই আকৃতির, এই দিকে যদি জল ঢালি তাহলে এই পারে যাবে না, এবং এই দিকে যদি জল ঢালি, ঠিক আছে, এ পয়েন্টে যদি জল ঢালি বি পয়েন্টে যাবে না, এবং বি পয়েন্টে যদি জল ঢালি, ঠিক আছে, এ পয়েন্টে যাবে না, তাই কলটা বন্ধ করতে বলছে। তারপর কি বলেছে, ইউনলের বাম বাহু এ এবং ডান বাহু বিতে জল ঢালো, মানে দুটিতে, এ বাহুতেও জল ঢালো বি বাহুতেও জল ঢালো, ঠিক আছে। তো দেখো তারপর কি বলেছে, জল ঢালো যাতে এ বাহুতে জল স্তম্ভের উচ্চতা বি বাহুর তুলনায় বেশি হয়। তো দেখো এ বাহুতে একটু বেশি জল ঢেলেছি, উচ্চতা একটু বেশি, আর বি বাহুতে জল ঢেলেছি কিন্তু উচ্চতাটা একটু কম, কিন্তু এই প্যাচকল বন্ধ আছে, ঠিক আছে, এপার ওপার হয়নি। তারপর দেখো কি বলেছে, এবার প্যাচকল খুলে দাও, এই যে কলটি এবার খুলে দিতে বলছে, খুলে দিলাম। তারপর দেখো এ বাহু থেকে বি বাহুতে জলের প্রবাহ হচ্ছে যতক্ষণ না দুই বাহু, ঠিক আছে, দু বাহু সমান হচ্ছে, এটাই বলেছে, যতক্ষণ না দুই বাহুতে জলের উচ্চতা সমান হচ্ছে ততক্ষণ জলের প্রবাহ চলতে থাকবে। কারণ দেখো এই দিকের এ বাহুতে জলের উচ্চতা বেশি, বি বাহুতে জলের উচ্চতা কম ছিল, প্যাচ কল খুলে দেওয়ার পর কি হবে, সমান হয়ে যাবে জল। কেন, কারণ এ বাহুতে যেহেতু উচ্চতা বেশি, তাহলে উচ্চতা বেশি হলে জলের প্রবাহ বা জলের চাপটা কিন্তু বেশিই থাকবে, ঠিক আছে, বি বাহুর তুলনায় জলের চাপ এ বাহুতে বেশি থাকবে, তাহলে যেহেতু জলের চাপ বেশি রয়েছে তাহলে বি বাহুর দিকেই যাবে, জলের চাপ যেহেতু এ বাহুতে বেশি তাহলে বি বাহুর দিকেই বয়ে যাবে। তাহলে যতক্ষণ না সমান হচ্ছে, ঠিক আছে, এ বাহু সমান যতক্ষণ না হচ্ছে জলের প্রবাহ কি হবে, এগোবে না, ঠিক আছে, জলের প্রবাহ চলতে থাকবে যতক্ষণ এ সমান হচ্ছে, যেহেতু সমান বিশিষ্ট নিয়েছি, ঠিক আছে, জলটা কম বেশি নিয়েছি, ঠিক আছে, বেশি স্থান থেকে কম স্থানের দিকেই যাবে সমান হওয়া পর্যন্ত। তাহলে দুই বাহুতে, ঠিক আছে, দুই বাহুতে জলের উচ্চতা সমান হলে দুই বাহুর তলদেশে জলের চাপও সমান হবে, তখন জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে। আমরা একটু আগে বললাম, ঠিক আছে, যে দুই বাহুতে যতক্ষণ না সমান হচ্ছে জলের প্রবাহ ততক্ষণ কিন্তু জলের চাপটা থাকবে এবং জলের প্রবাহ হবে, আর সমান হয়ে গেলে জলের প্রবাহ বন্ধ হয়ে যাবে।
অর্থাৎ পরস্পর সংযুক্ত পাত্রে স্থির তরলের ওপরের তল সবসময় অনুভূমিক থাকতে চাই, একে তরলের সমোচ্চশীলতা ধর্ম বলবো। একেই তরলের সমোচ্চশীলতা ধর্ম বলবো। ঠিক আছে, এই ধর্মের ওপর ভিত্তি করে আমরা কিন্তু বাড়িতে যে সকল জল প্রবাহ আছে, ঠিক আছে, বাড়িতে যে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে সঞ্চিত জলের মধ্যে যখন পাইপ ব্যবহার করি, ঠিক আছে, পাইপ লাগাই, তখন সেই মাধ্যমে অপেক্ষাকৃত নিচু স্থানে অর্থাৎ বাথরুম, বেসিন, রান্নাঘর সরবরাহতে জল যায় সেই পাইপের মধ্যে। ঠিক আছে, যে ট্যাঙ্ক এখন আমরা দেখি যে প্রত্যেক বাড়িতে কি রয়েছে, ট্যাঙ্কি রয়েছে, এবং ট্যাঙ্কের মাধ্যমে যে পাইপলাইন করা আছে সেই পাইপলাইন থেকে বিভিন্ন ধরনের আমরা জল সরবরাহ করি। ঠিক আছে, বিভিন্ন বেসিন, বিভিন্ন চৌবাচ্চা, তারপর ছোটোখাটো বালতি, ঠিক আছে, সেখান থেকে আমরা জল নিই ওই উঁচু স্থান থেকে নিচু স্থানের মাধ্যমে। ঠিক আছে, সেই পাইপলাইন থেকে। তো সেটাই বলছে এই ধর্মকে কাজে লাগিয়েই কোনো শহর বা গ্রামগঞ্জে জল সরবরাহ করা হয়। তো তরলের সমোচ্চশীলতার ধর্মের আরেকটা এক্সাম্পল দিই। ঠিক আছে, দেখো যেমন একটা ছবি আঁকছি। তো দেখো এই যে তিনটে ভিন্ন আকৃতির আমরা ছবি আঁকলাম। ঠিক আছে, এটা একটা হচ্ছে সরু বা নলাকার বস্তু, এটা হচ্ছে আয়তাকার বস্তু, ঠিক আছে, আর এটা হচ্ছে গোলাকার। তো আমরা কি দেখছি, তিনটে ভিন্ন আকার আকৃতি, এবং দেখো এদের যে সমান জলের উচ্চতাটা, ঠিক আছে, জলের উচ্চতা বা গভীরতা সেটা দেখো সমান। তো আমরা এখানে যদি একটা জল ঢালি যে কোনো বিন্দুতেই, ঠিক আছে, যদি আমরা এই গোলাকার বস্তু রয়েছে এটাতে যদি জল ঢালতাম, কিংবা এটাতে জল ঢালতাম, কিংবা আয়তাকার বস্তুতে যদি জল ঢালতাম, তাহলে কি দেখব যে জলের যে উচ্চতাটা সেটা কিন্তু সমানই হবে, কোনোটাতে উঁচু নিচু হবে না। ঠিক আছে, যা হবে সমান হবে। মানে এটাতে আমি জল ঢালছি, ঠিক আছে, খুব জোরে এতটা পর্যন্ত আমরা এইচ গভীরতায় জল ঢাললাম, এতটা পর্যন্ত জল ঢেলেছি, ঠিক আছে, এতটা। তো দেখো এই পর্যন্ত যদি জলটা ঢালি ততক্ষণই না ভর্তি হবে যতক্ষণ না এই তিনটের সমান আকৃতি বিশিষ্ট মানে লেভেল এর মতো হয়, সমান হয়। এই যে জলের সমোচ্চশীলতা ধর্ম, ঠিক আছে, এটা কিন্তু কি উচ্চতার উপরেই নির্ভর করে। ঠিক আছে, কোনো আয়তনের উপর নির্ভর করবে না, কোনো আয়তন, আকৃতি, ভরের উপর নির্ভর করবে না, শুধুমাত্র উচ্চতার উপর নির্ভর করবে। তিনটে ভিন্ন আকৃতি কিন্তু দেখো কিন্তু উচ্চতার উপর নির্ভর করেছে জলের যে লেভেলটা, ঠিক আছে, সমানভাবে কিন্তু হয়েছে, তিনটেতেই সমান লেভেলে পরিপূর্ণ হয়েছে। আমি যেটাতেই ঢালি, যদি এটাতেও ঢালতাম তো যদি এতটা পর্যন্ত উচ্চতা হয় জলের তো তিনটেতেই হবে, ঠিক আছে, আরও দুটোতেও সে একই লেভেল হবে। 7 নম্বর পয়েন্টে রয়েছে প্রবতা ও আর্কিমিডিস। তো এরপর প্রবতা আর্কিমিডিস দেখব। তো এই যে প্রবতা আর আর্কিমিডিসের নীতি কি বলেছে, স্থির তরলে বা গ্যাসে কোনো বস্তুকে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে তরল ও গ্যাস ওই বস্তুর ওপর ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে আমরা প্রবতা বলবো। তো এই যে 7 নম্বর প্রবতা আর্কিমিডিসের নীতি। তো প্রথমে আমরা প্রবতা দেখব। কোনো স্থির তরল বা গ্যাসে এই যে একটা বস্তু রয়েছে, ঠিক আছে, একটা বস্তু বা পাত্র, এই পাত্রের মধ্যে কিছু তরল রয়েছে, ঠিক আছে, এখানে তরল দিয়ে দিচ্ছি। তরল বা গ্যাসে দুটো ক্ষেত্রেই হবে। তরল বা গ্যাসে, ঠিক আছে, কোনো বস্তুকে আংশিক বা পূর্ণভাবে নিমজ্জিত করলে, একটা বস্তু রয়েছে আংশিক বা পূর্ণভাবে নিমজ্জিত করছি, ঠিক আছে, তুমি আংশিকভাবে করো বা পূর্ণভাবেই নিমজ্জিত করো, মানে পুরোটাই ডুবিয়ে দাও কিংবা অর্ধেকটা এমনি ভাসমান এবং অর্ধেকটা ডুবো যাই থাকুক। তো এখানে দেখো ডোবানোর পর বস্তুটির ওপর কি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে। একটা যেমন বস্তুটির ওপর আমরা বল প্রয়োগ করছি কিন্তু বস্তুটির ওপর একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হয়, সেটাকে আমরা প্রবতা বলবো। তো এই যে একটা বস্তু, ঠিক আছে, এর তো নিজের কাজ করছে ভর, ঠিক আছে, ভর তো নিজের দিকে কাজ করছে জানি,
অভিকর্ষজ ত্বরণ এটা, ঠিক আছে। এর যে ভরটা সেটা নিচের দিকে কাজ করছে, কিন্তু এর অপোজিটেও একটা বল কাজ করে, সেটা ঊর্ধ্বমুখী বল, সেটাই হচ্ছে প্লবতা। এই যে ঊর্ধ্বমুখী বল যেটা কাজ করছে, এই কাজ এটাকে আমরা নাম দিলাম এফবি বল কাজ করছে, ঠিক আছে, ঊর্ধ্বমুখী বল। তাহলে এখানে এফবি ইকুয়াল টু হচ্ছে প্লবতা বল। প্লবতা সংজ্ঞাতে আমরা দেখলাম একে প্লবতা বলে, ঠিক আছে, বা এটাকে আমরা ঊর্ধ্বমুখী বলও বলবো, ঠিক আছে, ঊর্ধ্বমুখী বলও বলবো। তো প্লবতা কিন্তু এই যে তরলের সব জায়গাতেই কিন্তু কাজ করে, ঠিক আছে, তরলের সব জায়গাতেই প্লবতা বল কাজ করে। তরলের সব জায়গায় সব জায়গাতেই প্লবতা সমান হয়, মানে তরলের সব জায়গায় কিন্তু প্লবতা বল সমান হবে। পাত্র রয়েছে, ঠিক আছে, পাত্রের মধ্যে তরল রয়েছে এবং একটা বস্তু রয়েছে। এখানে নিচের দিকে অভিকর্ষজ হিসেবে, ঠিক আছে, W1 কাজ করছে, আর যে W2 রয়েছে সেটা হচ্ছে বস্তুর ওজন বা আপাত ওজন, এটা হচ্ছে তরলের ওজন। আর এই যে বস্তুটি রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে W2। আর এই যে নিচের দিকে তো একটা কাজ করছে অভিকর্ষজ ত্বরণ W1 হিসেবে, ঠিক আছে, W1 বা একে mg বলতে পারো, mg হিসেবে কাজ করছে অভিকর্ষজ ত্বরণ। আর ঊর্ধ্বমুখী যেটা কাজ করছে বল, নিচের দিকে যেমন একটা বল কাজ সেটা হচ্ছে mg অভিকর্ষজ ত্বরণ, ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে সেটা আমরা fb বলবো, মানে সেটা হচ্ছে প্লবতা বল, ঠিক আছে। তো দেখো আমরা কি পেলাম, W1 ইকুয়াল টু হচ্ছে mg, মানে অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত ওজন, প্রকৃত ওজন বা তরলের মধ্যে যে রয়েছে, ঠিক আছে, তরলটার পুরোটা ওজন রয়েছে। তারপর W2 ইকুয়াল টু কি দেখব, বস্তুর ওজন, তো এটা হচ্ছে আপাত ওজন। আর এই যে এফবি রয়েছে, এফবি আমরা জানি এফবি ইকুয়াল টু প্লবতা বল, প্লবতা কাজ করছে ঊর্ধ্বমুখী, ঠিক আছে। তাহলে এটা আমরা লিখতে পারি যে এফবি ইকুয়াল টু কি লিখবো, W1 মাইনাস W2, এটা কিন্তু লিখবো, কারণ প্লবতা ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন মাইনাস প্লবতা বল ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর আপাত ওজন, ঠিক আছে। একটা তরল রয়েছে, তার মধ্যে যদি একটা বস্তুকে ডুবিয়ে দিই, ঠিক আছে, তো বস্তু ডুবিয়ে দেওয়ার ফলে যে ওজনটা রয়েছে সেই বস্তুর ওজনটাকে বলছি আপাত ওজন, আর তরলের মধ্যে যে বস্তুর সময় রয়েছে সেটা হচ্ছে প্রকৃত ওজন, ঠিক আছে। তো এটাই আমরা দেখব যে প্লবতা বল ইকুয়াল টু বস্তুর প্রকৃত ওজন মাইনাস বস্তুর আপাত ওজন। এরপর রয়েছে আর্কিমিডিসের নীতি। তো আর্কিমিডিসের নীতি কি, স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, ওই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান, ঠিক আছে। এই যে প্লবতা এবং আর্কিমিডিসের নীতি, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য, ঠিক আছে, অবশ্যই দেখবে। তো আর্কিমিডিসের নীতিতে কি, স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের বা গ্যাসের ওজনের সমান হচ্ছে, ঠিক আছে। তো একটা পাত্রর মধ্যে, ঠিক আছে, একটা পাত্রর মধ্যে জল রাখা আছে, এই পাত্রতে জল আছে এবং সেই পাত্রের মধ্যে একটা বস্তু রাখা আছে, ঠিক আছে। তো এই যে সম্পূর্ণ জল রাখা আছে, মানে পাত্রটি কানায় কানায় জল রাখা আছে, তার মধ্যে যদি একটি বস্তু রাখা হয়, তো অপর পাত্র একটা রেখেছি, ঠিক আছে, এই যে অপর পাত্র আছে তার পাশে। তো দেখব যদি বস্তুটা রাখা হয়, সেই বস্তুটার যতটা ওজন, ঠিক আছে, সেই
পরিমাণ কিন্তু জলটা উপরে পড়বে, ঠিক আছে, উছলে পড়বে। তো এই পাত্রতে ধরে নিলাম পড়েছে, ঠিক আছে, ধরে না এতটা জল উপলে পড়েছে, এই যে এতটা পরিমাণ জল এখানে ভর্তি ছিল, ঠিক আছে। বস্তুটা পড়ার পর এই যে বস্তুটা যখন পড়ে যায়, ঠিক আছে, একটা বস্তু বা পাথর, তখন সেই পাথরটার যতটা পরিমাণ ওজন ভর, ঠিক আছে, সেই ওজনটা কিন্তু এই জলের ওজনটা, ঠিক আছে। তো এখানে আমরা লিখব জলের বা গ্যাসের, যাই বলো, জলের বা গ্যাসের ঘনত্ব কি ধরেছি ডি, ঠিক আছে, ডি। তারপর এখানে যে বস্তুটি রয়েছে, ঠিক আছে, বস্তু নিমজ্জিত অংশের আয়তন, বস্তুর নিমজ্জিত ইকুয়াল টু কত, ভি, ঠিক আছে, ভি আয়তন। আর ওই স্থানের অভিকর্ষ ত্বরণ কি, অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, ঠিক আছে। তো এই যে পাত্রের মধ্যে জল রয়েছে সেটা আমরা ডি ঘনত্বের জল ধরবো, আর এই যে বস্তুটি নিমজ্জিত রয়েছে সেটাকে আমরা ভি আয়তন ধরবো, আর যে অভিকর্ষ ত্বরণ একটা নিচের দিকে বল কাজ করছে সেটা জি ধরবো। তো এই বস্তুর ওজন আর এই অপসারিত তরলের ওজন কিন্তু এক, কারণ এই বস্তুটা যখন তরলের মধ্যে আমরা ডোবাচ্ছি, ঠিক আছে, তার মধ্যে যে অপসারিত হচ্ছে জলটা, বস্তুটা ডোবানোর ফলেই তো জলটা অপসারিত হচ্ছে। তো অপসারিত হচ্ছে, হ্রাস হচ্ছে, তাহলে এই জলটা যতটা ওজন এই বস্তুটাও সেই ততটাই হবে, ঠিক আছে। তো আমরা আর্কিমিডিসের নীতিতে দেখলাম যে হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান, ঠিক আছে। এই বস্তুটা ডোবানোর ফলে এই যে হ্রাস হচ্ছে এবং যে তরলটি পড়ছে উছলে, ঠিক আছে, মানে জলটি ধরে নাও, জলটি উছলে পড়ছে, তাহলে কি হবে, তার ওজনের সমান হচ্ছে, ঠিক আছে, হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এই বস্তুটি ডোবানোর ফলে যে জলটা অপসারিত হচ্ছে, এই জলটার ওজন যতটা পরিমাণ অপসারিত জল আর এই বস্তুটার ওজন এক, তাহলে ভি বস্তু তার আয়তনের সমপরিমাণ জল অপসারিত করে, ঠিক আছে। এটা হচ্ছে ভি বস্তুর আয়তন, তাহলে তার সমপরিমাণ জল অপসারিত করছে, ঠিক আছে, তার আয়তন, যে বস্তুর আয়তন, ঠিক আছে, সেই আয়তনটার এই যে অপসারিত জল রয়েছে তার সমান, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি যে হ্রাস বস্তুর ওজন ইকুয়াল টু অপসারিত মানে তরলের জলের সমান, ঠিক আছে, বা জলের লিখতে পারো, অপসারিত জলের ওজনের সমান, বা তরলের, যাই বলো, অপসারিত তরলের ওজনের সমান, ঠিক আছে। এই যে বস্তুটা ডোবাচ্ছি, এই বস্তুটার যতটা আয়তন রয়েছে সে ঠিক ততটা পরিমাণ আয়তন হচ্ছে জলটা, কারণ উপচলে পড়ছে, ঠিক আছে, উপচলে পড়ছে মানে সে ততটা পরিমাণ জলেই পড়ছে যতটা বস্তুটার আয়তন, ঠিক আছে। এটা হচ্ছে ডি ঘনত্বের তরল, এই তরলটা হচ্ছে ডি, ঠিক আছে, বস্তুটা হচ্ছে ভি আয়তন, আর এই যে একটা নিচের দিকে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে জি বা এম জি, যাই বলো, ঠিক আছে, জি কাজ করছে। আর এই যে ওপর দিকে একটা বল কাজ করছে, প্লবতা বল যেটা বলছি, সেটা হচ্ছে এফ বি নাম দিলাম, ঠিক আছে, সেটা এফ বি নাম দিলাম, ওপর দিকে কাজ করছে। তাহলে এখানে আর একটা পয়েন্ট লিখে দাও, প্লবতা বল ইকুয়াল টু এফ বি। তো সেটা এখানে আর্কিমিডিসের নীতিতে বলেছে যে স্থির তরলে বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস পায়, এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়। এরপর দেখব ভাসমান বস্তুর সাম্য শর্তগুলি বিবৃত ও ব্যাখ্যা, ঠিক আছে। তো এইভাবে তিনটে আমি পাত্রের মধ্যে জল করব, ঠিক আছে, পাত্র এঁকে নেব, তার মধ্যে জল রয়েছে সেগুলো এঁকে নেব। তো এইভাবে তিনটে পাত্র আঁকবো, ঠিক আছে, তার মধ্যে তরল আছে,
সেম একই রকমভাবে এটাও। তিনটে সেম পাত্র নিয়েছি এবং তিনটে পাত্রতেই সেম জল আছে এবং তিনটে পাত্রতেই একটা করে বস্তু আছে। তো প্রথম পাত্রে বস্তুটা ভাসছে, ঠিক আছে, বস্তুটা জলের মধ্যে ভাসছে, ভাসমান অবস্থায় রয়েছে। এই যে বস্তু, এই বস্তুটা জলে ডুবে ভাসছে। তারপর সেকেন্ড যে পাত্রটি রয়েছে তার মধ্যে বস্তুটা ডুবে গেছে। এই যে বস্তু, এই বস্তুটা সম্পূর্ণরূপে ডুবে আছে। 3 নম্বর ছবিটা কি লিখব? বস্তুটা উপরে উঠে ভাসছে। এই যে বস্তু, এই বস্তুটা উপরে উঠে ভাসছে। তো এই তিনটি পাত্রতে অভিকর্ষ ত্বরণও কাজ করছে এবং প্লবতা বলও কাজ করছে। তো প্রথম পাত্রটি কি ভাসছে, কি দেখো, এই যে এটা হচ্ছে প্লবতা বল এফবি, এটা হচ্ছে এফবি, আর নিচের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি। নিচের দিকে যে বল কাজ করে সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এখানে এম ভরের জি, ঠিক আছে, এমজি। আর উপর দিকে যেটা কাজ করছে এফবি। সেম প্রত্যেকটিতেই উপর দিকে যেটা কাজ করছে বস্তুটার উপর সেটা হচ্ছে এফবি তরলের মধ্যে, ঠিক আছে, একটা এফবি বল কাজ করে সেটা হচ্ছে প্লবতা বল। আর নিচের দিকে যেটা কাজ করছে সেটা আমরা জানি এমজি। এই যে বস্তুটিরই যেটা কাজ করছে সেটা হচ্ছে এমজি প্রত্যেকটা ক্ষেত্রেই। এটা হচ্ছে উপর দিকে যে বস্তুটা কাজ করছে সেটা হচ্ছে এফবি, আর যে নিচে কাজ করছে সেটা হচ্ছে এমজি। তো 1 নম্বর পাত্রটিতে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তো 1 নম্বর পাত্রটিতে অভিকর্ষ ত্বরণ মানে এমজি বল এবং এফবি বল সমানভাবে কাজ করছে। তাহলে এটা আমরা লিখব এমজি ইকুয়াল টু এফবি। আর সেকেন্ড যে পাত্রটিতে সেখানটিতে দেখো অভিকর্ষ ত্বরণ বেশি কাজ করছে বলটির, আর এফবি বল কম কাজ করছে। এফবি বলের থেকে এমজিটা বেশি কাজ করছে। তাহলে এখানে আমরা এমজি কী লিখব? এমজি গ্রেটার দেন এফবি, কারণ এমজিটা বেশি কাজ করছে তাই ডুবে গেছে, তাই বস্তুটি ডুবে গেছে। আর তারপরে 3 নম্বর পাত্রটি দেখো এমজি কম কাজ করছে এবং এফবি বেশি কাজ করছে তাই বস্তুটি ভাসছে। তরলের নিচ দিক থেকে ওপর দিকে প্লবতা বল বেশি কাজ করছে এবং বস্তুটির ওপর থেকে নিচ দিকে অভিকর্ষ ত্বরণ কম কাজ করছে, তাই নিচ দিক থেকে উপরে যেহেতু বেশি বল প্রয়োগ হচ্ছে তাই বস্তুটি ভেসে উঠছে। তাহলে এখানে হবে এমজি লেস দেন এফবি, কারণ এফবি বল বেশি কাজ করছে তাই এটা এমনি হবে। আর এখানে মানে বস্তুটি যে অভিকর্ষ ত্বরণ বস্তুটির ভরটা বেশি কাজ করছে, প্লবতা বল কম কাজ করছে তাই এখানে বস্তুটি ডুবে গেছে, ঠিক আছে। আর এখানে প্লবতা বল বেশি কাজ করছে তাই বস্তুটি ওপর দিকে ভাসছে। অভিকর্ষ ত্বরণ যদি মানে অভিকর্ষ ত্বরণ হিসেবে যদি বস্তুটার ভরটা বেশি হতো তাহলে 2 নম্বরের মতো হতো, মানে বস্তুটি ডুবে যেত। তো 1 নম্বরে লিখব বস্তুটি একটি জায়গায় ভাসবে, একটি জায়গায় ভাসবে। 2 নম্বরে হবে বস্তুটি ডুবে যাবে, বস্তুটি ডুবে যাবে। 3 নম্বরে হবে 3 নম্বরে যে পাত্রটি রয়েছে সেটিতে হবে বস্তুটি ওপরে উঠে ভাসবে, বস্তুটি ওপরে উঠে ভাসবে, উপরে উঠে ভাসবে। তো এটাই হচ্ছে ভাসমান বস্তু সাম্য শর্ত। এই যে 8 নম্বর পয়েন্টে রয়েছে বস্তুর ভাসন ও নিমজ্জন, তো এটাই আমরা দেখলাম, ঠিক আছে। এই যে বইতে রয়েছে বস্তুর ভাসন ও নিমজ্জন, ঠিক আছে। বইতে দেখো আমরা দেখিয়েছি একটা ফুটবল জলে ভাসে কিন্তু দেখবে একটা লোহার টুকরো জলে ডুবে যায়, আবার লোহার কড়াইও
আবার লোহার কড়াই জলে ভাসে। ঠিক আছে, এই ঘটার কারণ কি এখানে দেখো দেওয়া আছে। কোনো বস্তু কোনো তরল ডুবে যাবে না ভেসে থাকবে তা নির্ভর করছে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন এবং বস্তুর চেয়ে কম না বেশি তার উপর। ঠিক আছে, তো এখানে দেখো দেওয়া আছে কোনো বস্তুর ওজন ডাব্লু, বস্তুটিকে তরলপূর্ণ একটি গভীর পাত্রে সম্পূর্ণ নিমজ্জিত করে ছেড়ে দেওয়া হলো। তারপর এই অবস্থায় বস্তুটি দ্বারা অপসারিত তরলের ওজন W1। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো W গ্রেটার দেন W1 হলে বস্তু তরলের মধ্যে পড়তে থাকবে। এখানে বস্তুর ওজন W আর তরলের ওজন W1, তাহলে বস্তুর ওজন যদি বেশি হয়ে যায় তাহলে তরলে ডুবে যাবে বা পড়তে থাকবে। একটু আগে আমরা দেখলাম 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 3টে পাত্রতে 3 নম্বর পয়েন্টে। ঠিক আছে, তো এটা 2 নম্বর পয়েন্টে আমরা দেখলাম যে যদি বেশি তাহলে ডুবে যাবে, বস্তু যদি বেশ ভারী হয়। ঠিক আছে, অবিকর্ষ ত্বরণের ক্ষেত্রে বস্তুটা ভারী হলে তরলে ডুবে যাবে। এই যে 2 নম্বর পয়েন্টটা। ঠিক আছে, বস্তু ভারী হলে প্লবতা বল কম হলে বস্তুটি ডুবে যাবে বা পড়তে থাকবে। আর দেখো এখানে 2 নম্বর পয়েন্টে রয়েছে বস্তুর ওজন এবং তরলের ওজন যদি সমান হয়। ঠিক আছে, বস্তু এবং তরলের ওজন সমান হলে বস্তুটি তরলের মধ্যে যেখানে ডোবানো হবে সেখানে কিন্তু স্থির হয়ে যাবে, মানে ভেসে থাকবে। এই যে 1 নম্বর পয়েন্টে আমরা দেখেছি, এটা দুটো সমান হবে, তরলের ওজন এবং বস্তুর ওজন যদি সমান হয় তাহলে ভাসমান অবস্থায় থাকবে। তারপর দেখো 3 নম্বর পয়েন্টে রয়েছে বস্তুর থেকে যদি তরলের ওজন বেশি হয়, এটা W হচ্ছে বস্তুর ওজন আর W1 হচ্ছে তরলের ওজন। বেশি হলে কী হবে, বস্তুটি তরলের মধ্যে দিয়ে উঠতে থাকবে, মানে উপরে উঠে ভাসবে। এক সময় এটি তরলের ওপরে। তো এই যে দেখো তাহলে বস্তুর থেকে যদি তরলের ওজন বেশি হয় তাহলে দেখো তরলের মধ্যে দিয়ে উঠতে থাকবে এবং এক সময় কী হবে, এটি তরলের ওপর ভেসে উঠবে, স্থির থাকবে। ঠিক আছে, এই অবস্থায় বস্তু যতটা অংশ তরলের ভিতরে থাকে ততটা অংশের সময়তন তরলের ওজন হলো প্লবতা বল হচ্ছে। তাই যে প্লবতা বল লেস দেন হচ্ছে তরলের ওজন এবং এই যে প্লবতা বল সমান হচ্ছে বস্তুর ওজন। ঠিক আছে, তারপর কি বলেছে, একটা নিরেট লোহার টুকরো জলে ডোবা যায় কারণ লোহার টুকরোর ওজন টুকরো দ্বারা অপসারিত জলের ওজনের চেয়ে বেশি হয়। আবার ফুটবল জলে ভেসে যায় কারণ ফুটবলের ওজন অপেক্ষা ফুটবল দ্বারা অপসারিত জলের ওজন বেশি। ঠিক আছে, সাধারণভাবে কোনো নিরেট বস্তুর ক্ষেত্রে বলা যায় যে বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের অপেক্ষা বেশি হলে বস্তু ওই তরলে ডুবে যাবে এবং বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের সমান বা কম হলে বস্তু তরলে ভাসবে। যেমন বরফের ঘনত্ব জলের ঘনত্ব অপেক্ষা কম, তাই দেখবে বরফ কিন্তু জলে ভাসে, কারণ জলের থেকে বরফের ঘনত্বটা কম থাকে, জলের ঘনত্ব বেশি থাকে। ঠিক আছে, বরফের ঘনত্ব কম থাকে বলেই কিন্তু জলে ভাসে। তো এটাই বস্তুর ভাসন ও নিমজ্জনের বর্ণনা দেওয়া আছে। ঠিক আছে, এরপর 9 নম্বর টপিক হচ্ছে ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে, তো এটাই হচ্ছে শেষ আমাদের আজকে, এটাই শেষ আলোচনা করব, ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব। তো দেখো বইতেও রয়েছে ঘনত্ব আপেক্ষিক ঘনত্ব। ঘনত্ব কাকে বলে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো বস্তুর একক আয়তনের ভরই হলো এই উষ্ণতার বস্তুর ঘনত্ব। তো ঘনত্ব মানে আমরা জানি কি, ভর বাই আয়তন। ঠিক আছে, তো সিম্পলভাবে ঘনত্ব যদি বলি তাহলে কি হবে, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলবো। একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। ঠিক আছে, একক আয়তনের ভরকে আমরা ঘনত্ব বলবো। তো আমরা ঘনত্ব মানে কি জানি, ঘনত্ব ডি ইকুয়াল টু ভর বাই আয়তন। ঠিক আছে, ভর মানে এম বাই আয়তন ভি। ঠিক আছে, ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। তাহলে গড় ঘনত্ব কি হয়ে যাবে, গড় ঘনত্ব বা এটাকে আমরা কি বলবো, ডি এভারেজ। ঠিক আছে, একে ডি ধরেছি, তাহলে এভারেজ ইকুয়াল টু মোট ভর বাই মোট আয়তন, মোট ভর
বাই মোট আয়তন, এটাই হবে। তো ঘনত্বের সিজিএস একক কি? ঘনত্বের সিজিএস একক হচ্ছে সিজিএস একক গ্রাম পার সেন্টিমিটার কিউব, গ্রাম পার সেন্টিমিটার কিউব যেহেতু ঘনত্ব, ঠিক আছে। আর এসআই একক আমরা কি বলবো? এসআই একক হচ্ছে, যদি এটা গ্রাম হয় এসআইতে কিলোগ্রাম, এটা যদি সেন্টিমিটার হয় তাহলে এটা গ্রাম, কিলোগ্রাম পার, এটা সেন্টিমিটার হলে এটা মিটার কিউব। তো দেখো ঘনত্বের মাত্রা কি হবে? যেহেতু ভর বা আয়তন, ভর মানে এম জানি আর আয়তন হচ্ছে এল কিউব, তাহলে এটার মাত্রা কি হবে? দেখো এখান থেকে আমরা পাবো, এখান থেকে এম বাই এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার -3 এটাই হবে। তাহলে ঘনত্বের মাত্রা কি হবে? যেহেতু ভর, ঠিক আছে, তাহলে এম এল, যেহেতু বাই আয়তন আছে, আয়তন দিয়ে ভাগ করা আছে, ঠিক আছে, তাহলে এম এল টু দি পাওয়ার -3 এটা হয়ে যাবে ঘনত্বের মাত্রা। তো আপেক্ষিক ঘনত্ব দেখো কি, এই যে কোনো একটি পদার্থের তুলনায় দ্বিতীয় কোনো পদার্থের ঘনত্বের যখন তুলনা করা হয়, ঠিক আছে, তখন তা দ্বিতীয় পদার্থের আপেক্ষিক ঘনত্ব হয়। এ পদার্থের তুলনায় বি পদার্থের আপেক্ষিক ঘনত্ব, এই যে বি এর ঘনত্ব বা এ এর ঘনত্ব, ঠিক আছে। তাহলে পদার্থের ঘনত্ব উষ্ণতা নির্ভর রাশি, এই জন্য ঘনত্ব উল্লেখ করার সময় উষ্ণতা উল্লেখ করা উচিত। আপেক্ষিক ঘনত্বে উল্লেখিত সম্পর্কটি, এ পদার্থটি 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল হলে সম্পর্কটি বি এর আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করবে। তো এই যে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াল টু পদার্থের ঘনত্ব বাই হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব, ঠিক আছে। তাহলে পদার্থের ভর বাই 4 ডিগ্রি সেলসিয়াস সমায়তন জলের ভর, এটা। তো আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্বের, যেহেতু কি বলেছে দেখো, আপেক্ষিক ঘনত্ব কিংবা আপেক্ষিক গুরুত্ব হলো দুটো সমজাতীয় রাশির অনুপাত, তাই এদের কোনো একক নেই, ঠিক আছে। এই যে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্ব এই যে রয়েছে দেখো, এটা দেখো সমজাতীয় রাশির অনুপাত, দুটোই ঘনত্ব, পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস জলের ঘনত্ব, তাহলে দুটোই যেহেতু রাশির অনুপাত একই, তাই মানে একই বা সমান, তাই এদের কোনো একক নেই। যেহেতু দুটো সমান হয়ে গেলে তাদের কোনো একক হবে না, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। তাহলে আপেক্ষিক ঘনত্বটা কি লিখব? আপেক্ষিক ঘনত্ব তাহলে আপেক্ষিক ঘনত্ব কি? কোনো একটি পদার্থের ঘনত্ব এবং দ্বিতীয় পদার্থের ঘনত্বের তুলনা করা হয়, ঠিক আছে, তুলনা করা হয়, তখন তা দ্বিতীয় পদার্থের আপেক্ষিক ঘনত্ব হয়, ঠিক আছে। দ্বিতীয় পদার্থটির আপেক্ষিক ঘনত্ব হয়, এই যে দ্বিতীয় পদার্থটির আপেক্ষিক ঘনত্ব হয়। তাহলে আপেক্ষিক ঘনত্ব ইকুয়াল টু পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই, এটা একটা ইম্পর্টেন্ট। যদি বলে আপেক্ষিক ঘনত্ব বা আপেক্ষিক গুরুত্বের একক কি, আমরা লিখব কোনো একক নেই, ঠিক আছে। আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই, এর কোনো একক নেই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট লাইন। তো এই যে সিজিএস পদ্ধতিতে লোহার ঘনত্ব কত? 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআইতে ঘনত্ব হচ্ছে 7800 কেজি পার মিটার কিউব, ঠিক আছে। লোহার ঘনত্বই এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, ঠিক আছে, 7.8 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর এসআই পদ্ধতিতে হচ্ছে 7800 কিলোগ্রাম পার মিটার কিউব, এটা হচ্ছে লোহার ঘনত্ব। তো আজকে এইগুলোই আলোচনা করলাম। অবশ্যই দেখবে পরের ভিডিওতে পৃষ্ঠটান দেখব, তারপর সান্দ্রতা দেখব, ঠিক আছে, তারপর দেখব বার্নৌলি নীতি, আর দেখব স্থিতিস্থাপকতা। তো এইগুলো পরের ভিডিওতে দেখব।
ঠিক আছে।